আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই বর্তমানে এই পরিস্থিতিতে অবশ্যই ভালো আছেন। রাজনীতির দাবা খেলায় আমরা সাধারণ মানুষ কেবল ভোটের গুটিগুলোর নড়াচড়াই কিন্তু দেখতে পাই। কিন্তু সেই গুটিগুলো কে কোথা থেকে কিভাবে চাল দিচ্ছে, সেই পেছনের গল্পটা সবসময় কিন্তু আমাদের চোখের আড়ালেই থেকে যায়। রাষ্ট্রবিজ্ঞান বা আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র হিসাবে যখন আমরা ইতিহাসের দিকে তাকাই, তখন কিন্তু দেখতে পাই ক্ষমতা আর কূটনীতির খেলা কখনোই কিন্তু সরল রেখায় চলে না। চাণক্য কিন্তু তার অর্থশাস্ত্রে বলে গেছেন, কূটনীতিতে কেউ চিরশত্রু বা চিরমিত্র নয়। সময় এবং স্থান নির্ধারণ করে দেয় কে কার কোথায় বসবে। আজকের বাংলাদেশের রাজনীতির যে দৃশ্যপট আমরা দেখছি, একটু গভীর মনোযোগ দিয়ে যদি তা আমরা বিশ্লেষণ করি, তাহলে ইতিহাসের কিন্তু সেই পুরনো সত্যিটাই যেন নতুন করে বর্তমান সময়ে আমাদের সামনে এসে দাঁড়াচ্ছে। দেখুন, আপনারা নিশ্চয়ই বিভিন্নভাবে লক্ষ্য করেছেন। গত কিছুদিন ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে বেশ কিছু চমকপ্রদ ঘটনা ঘটছে। চায়ের কাপ থেকে শুরু করে ড্রয়িং রুমের আড্ডায় সব জায়গায় কিন্তু একটা বড় প্রশ্ন ব্যাপক পরিসরে ঘুরপাক খাচ্ছে। প্রশ্নটা হলো, ভারতের সাথে আসলে বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি বা তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্পর্কটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে? আর একই সাথে ভারত কি তাহলে তাদের দীর্ঘদিনের পরীক্ষিত যে বন্ধু শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ, তাদের থেকে কি পুরোপুরি ভাবেই বর্তমান সময়ে মুখ ফিরিয়ে নিয়েছে? দেখুন, রাজনীতিতে আসলে যা দেখা যায় সেটাই সবসময় শেষ কথা হয় না। আমরা হয়তো অনেকেই জানি না, গত ১ বছরেরও বেশি সময় ধরে লন্ডনে কিন্তু একটা নীরব কূটনীতি চলছে। সেখানকার ভারতীয় হাই কমিশনার এবং সাউথ ব্লকের কিছু গুরুত্বপূর্ণ কর্তা ব্যক্তির সাথে তারেক রহমানের একাধিক গোপন বৈঠক হয়েছে। এই আলোচনাগুলো এতটাই এতটাই গোপনীয়তার সাথে হয়েছে যে মিডিয়ার রাডারে তার ছিটেফোঁটা কিন্তু ধরা পড়েনি। দীর্ঘ এই নেগোসিয়েশনের ফসল হিসাবেই কিন্তু একটি আস্থার জায়গা তৈরি হয়েছে, এবং তার পরিণতিতেই একটা দীর্ঘ সময় পর আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান দেশে ফিরে এসেছেন, এবং তিনি বর্তমানে দেশ পরিচালনা করার দায়িত্বে আছেন। এখন এই যে বিএনপির সাথে ভারতের একটা বোঝাপড়া বা নতুন করে সম্পর্ক নির্মাণের চেষ্টা চলছে, এর মানে কি এই হলো ভারত আওয়ামী লীগকে তাদের হিসাবের খাতা থেকে পুরোপুরি মুছে ফেলেছে? যারা আসলে এমনটা ভাবছেন, তারা হয়তো আন্তর্জাতিক রাজনীতির যে বেসিক সমীকরণ রয়েছে, সেই বেসিক সমীকরণটা ঠিকঠাক মেলাতে পারছেন না। ইতিহাসের দিকে আমরা যদি তাকাই, তাহলে দেখি ব্রিটিশ শাসনামলে ইংরেজরা যখন নবাবদের সাথে চুক্তি করত, তখন কিন্তু তারা একই সাথে নবাবের বিরোধী পক্ষগুলোর সাথেও একটা যোগাযোগ রক্ষা করে চলত। বড় রাষ্ট্রগুলোর পলিসি হলো তাদের সব অপশন খোলা রাখা। ভারতও কিন্তু ঠিক তাই করছে। ভারত সরকার কিন্তু শেখ হাসিনার দিক থেকে কোনোভাবে মুখ ফেরায়নি। বরঞ্চ তার নিরাপত্তা আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি জোরদার করেছে। একটা সময় যে জল্পনা ছিল তিনি হয়তো এক জায়গাতেই বন্দী আছেন, সেটা কিন্তু আসলে সত্যি নয়। তাকে রীতিমতো ভিআইপি প্রটোকল দেওয়া হচ্ছে সেখানে, এবং তিনি চাইলে এখন দেশ বিদেশে ভ্রমণও করতে পারেন। বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু যোগও দিতে পারেন। এমনকি ভারতীয় নীতি নির্ধারকদের সাথে তার নিয়মিত যোগাযোগ এবং পলিসি লেভেলের আলোচনাও কিন্তু অব্যাহত রয়েছে। অর্থাৎ সাউথ ব্লক একই সাথে দুটো ঘোরাতেই তাদের বাজি ধরে রেখেছে। এটা কিন্তু তাদের নিজেদের জাতীয় স্বার্থের জন্য আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিদেশ নীতির এই জটিল হিসাব নিকাশের ভেতরেই এবার একটু দেশের ভেতরের প্রশাসনিক যে কাঠামো রয়েছে তার দিকে আমি মনে করি নজর দেওয়া উচিত। আপনারা জানেন, নতুন সরকার টেকনোক্র্যাট কোটায় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ডক্টর খলিলুর রহমান। এই ভদ্রলোকের ব্যাকগ্রাউন্ড কিন্তু বেশ ইন্টারেস্টিং। ছাত্র জীবনে অত্যন্ত মেধাবী এই মানুষটি দীর্ঘ সময় আমেরিকায় জাতিসংঘের বিভিন্ন গুরুত্বপূর্ণ মিশনে কিন্তু কাজ করছে। স্বাভাবিকভাবেই ওয়াশিংটনের সাথে তার একটা দারুণ সুসম্পর্ক রয়েছে। আবার একই সাথে ভারতের সাউথ ব্লক
এবং তাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথেও কিন্তু তার সমীকরণটা এখানে বেশ চমৎকার। অর্থাৎ একাধারে আমেরিকার ঈগল এবং ভারতের হাতি উভয়ের সাথেই কিন্তু তিনি সমান তালে তাল মিলিয়ে চলতে পারেন। দুটো দেশই কিন্তু তাকে বিশ্বাস করে। তবে সমস্যাটা তৈরি হয়েছে অন্য জায়গায়। ডক্টর খলিল যখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হওয়ার চেষ্টা করেছিলেন সেই সময়, তখন কিন্তু আমাদের সামরিক এস্টাবলিশমেন্ট, বিশেষ করে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে তার কিন্তু একটা বড় মনস্তাত্ত্বিক দূরত্বের সৃষ্টি হয়েছিল। সেনাবাহিনী কিন্তু বিষয়টিকে খুব একটা সহজভাবে নেয়নি, এমনকি সেনাপ্রধানও না। এখন তিনি যখন একটি নির্বাচিত সরকারের পূর্ণাঙ্গ পররাষ্ট্রমন্ত্রী, তখন রাষ্ট্রের এই দুই গুরুত্বপূর্ণ স্তম্ভের মধ্যে সম্পর্কের রসায়নটা আগামী দিনে কেমন দাঁড়াবে সেটা কিন্তু দেখার মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়। এর সাথে যদি আমরা ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং পরাশক্তি চীনের সমীকরণটা যোগ করি, তাহলে ডক্টর খলিলের সামনের রাস্তাটা যে খুব একটা মসৃণ হবে না, সেটা কিন্তু রাজনৈতিক সচেতন যে কোনো ব্যক্তি খুব সহজেই আন্দাজ করতে পারবে বা বুঝতে পারবে। এবার আসুন একটু ভিন্ন প্রসঙ্গে যাই, যা আমাদের সদ্য বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকার এবং দেশের তৃণমূল রাজনীতির এক অদ্ভুত রূপান্তরের গল্প। ডক্টর মোহাম্মদ ইউনুস একজন বিশ্ববরেণ্য মানুষ, কিন্তু আপনি যখন রাজনীতির মাঠে নামবেন বা রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা হাতে নেবেন, তখন আপনার নিজস্ব কিছু মনস্তাত্ত্বিক ভীতি বা ইনসিকিউরিটি কাজ করাটা খুব স্বাভাবিক। বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের একটি অত্যন্ত বিশ্বস্ত সূত্র, সেটা থেকে জানা যাচ্ছে যে ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদের বেশ কয়েকজন সদস্য কিন্তু ব্যক্তিগতভাবে শেখ হাসিনাকে প্রচন্ড রকম ভয় পেতেন এবং বর্তমান সময়েও তারা প্রচন্ড রকম ভয় পাচ্ছেন শেখ হাসিনাকে। কিন্তু কেন আসলে এই ভয়? ইতিহাসে আমরা কিন্তু দেখেছি ফরাসি বিপ্লবের পর নেপোলিয়নকে যখন নির্বাসনে পাঠানো হলো, তখন নতুন শাসকরা শান্তিতে ঘুমাতে পারত না। একটি ভয় তাদের মধ্যে কাজ করত, নেপোলিয়ন যদি আবার ফিরে আসে। ঠিক একই রকম একটা ফোবিয়া বা ভীতি কাজ করত ডক্টর ইউনূসের ভেতরে। তার ভয় ছিল শেখ হাসিনা যদি কোনোভাবে আবার দেশের মাটিতে ফিরে আসেন এবং তিনি যেভাবে হোক ক্ষমতা পেয়ে যান, তাহলে তার নিজের এবং সারা দেশে ছড়িয়ে থাকা গ্রামীণ ব্যাংকের যে নেটওয়ার্ক রয়েছে, সেই নেটওয়ার্ক গুলো বিপাকে পড়বে। এক কথায় বলা যায় সেগুলোর ভবিষ্যৎ বিপাকে পড়বে। মূলত এই তীব্র ভীতির জায়গা থেকেই কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে অসংখ্য মামলা দেওয়া, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের মতো কঠোর পদক্ষেপের দিকে যাওয়া এবং একই সাথে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আরোপের মতো সিদ্ধান্তগুলো কিন্তু তড়িঘড়ি করে সে সময় নেওয়া হয়েছে। তারা কিন্তু কোনোভাবেই আওয়ামী লীগকে সামান্যতম স্পেস দিতে সে সময় রাজি ছিলেন না। কিন্তু মজার ব্যাপার কি জানেন? কেন্দ্রীয়ভাবে আপনি কাগজ কলমে নিষেধাজ্ঞা দিয়ে বা আইন করে হয়তো একটা দলের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে পারবেন। কিন্তু তৃণমূলের রাজনীতির সমীকরণ মেলাতে হয় সম্পূর্ণ ভিন্ন একটা অঙ্ক দিয়ে। এখন আমরা দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে যে খবরগুলো পাচ্ছি, তার রীতিমতো কিন্তু চমকে দেওয়ার মতো। অনেক জায়গাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের কার্যক্রমগুলো নীরবে শুরু হচ্ছে। কেউ কেউ আওয়ামী লীগের অফিসে তালাও খুলে দিচ্ছেন এবং তারা সীমিত আকারে হলেও তাদের রাজনৈতিক যে কার্যক্রম রয়েছে, সেই রাজনৈতিক কার্যক্রম কিন্তু ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। আপনার মনে প্রশ্ন আসতে পারে, যেখানে কিছুদিন আগেও তারা তারা বা তাদের উপর এত ঝড়ঝাপটা গেল, সেখানে হঠাৎ করে পরিবর্তনটা কিভাবে সম্ভব হলো? একটু তলিয়ে দেখলে বুঝবেন রাজনীতির মাঠে টিকে থাকার লড়াইটা বড় অদ্ভুত। গত নির্বাচনে তৃণমূল পর্যায়ে এমন অনেক আসন ছিল যেখানে বিএনপির প্রার্থীরা কিন্তু ব্যাপকভাবে জয়লাভ করেছেন। কিন্তু সেই জয়ের পেছনের গল্পটা একটু ভিন্ন। সেসব এলাকায় জামাতে ইসলামীকে ঠেকানোর জন্য খুদ আওয়ামী লীগের স্থানীয় কর্মী সমর্থকরা, যারা কিনা গত আন্দোলনে বিএনপির হাতে চরমভাবে নিগৃহীত হয়েছিলেন, মামলা হামলার শিকার হয়েছিলেন, তারাই কিন্তু সমস্ত ক্ষোভ, কষ্ট,
যা আছে সবকিছু বুকে চেপে রেখে ব্যালট পেপারে বিএনপি প্রার্থীকে কিন্তু ভোট দিয়েছেন। এটাকে আপনি বলতে পারেন রাজনীতির একটা গ্রেট স্যাক্রিফাইস বা চরম বাস্তববাদী একটা সিদ্ধান্ত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানিকে ঠেকাতে পুঁজিবাদী আমেরিকা এবং সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন যেমন এক হয়ে গিয়েছিল, আমাদের দেশের তৃণমূল রাজনীতিতেও ঠিক তেমনি জামাতকে ঠেকাতে বিএনপি এবং আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে কিন্তু একটা অলিখিত আন্ডারস্ট্যান্ডিং বা বোঝাপড়া কিন্তু তৈরি হয়েছে। আর সেই বোঝাপড়ার কারণেই কিন্তু বিজয়ী বিএনপি প্রার্থীরা গ্রিন সিগন্যাল দিয়েছেন এবং তাই আজকে অনেক জায়গায় আওয়ামী লীগের অফিসগুলো কিন্তু পুনরায় আবারও খুলতে শুরু করেছে। এই যে পুরো চিত্রটা আমরা বিশ্লেষণ করলাম, এখান থেকে একটা জিনিস কিন্তু খুবই পরিষ্কার। বাংলাদেশের রাজনীতি কিন্তু এখন একটা ট্রানজিশন বা রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। বিদেশি পরাশক্তিগুলো তাদের নিজস্ব ছকে গুটি সাজাচ্ছে ঠিক, আবার দেশের ভেতরেও কিন্তু একেকটা প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দল তাদের টিকে থাকার জন্য নিত্য নতুন সমীকরণ প্রতিনিয়ত তৈরি করছে। তাই আগামী দিনগুলোতে এই রাজনৈতিক মেরুকরণ কিন্তু আমাদের অন্য কোনো একদিকে নিয়ে যেতে পারে। শেষ পর্যন্ত ক্ষমতার এই দাবা খেলায় কারা কিস্তিমাত হয় সেটা দেখার জন্য আমাদের হয়তোবা আরো কিছুটা সময় অপেক্ষা করতে হতে পারে। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। রাজনীতির এই জটিল সমীকরণগুলো নিয়ে আপনারা নিজস্ব যে সকল ভাবনা ভাবেন সেগুলো কমেন্টস করে অবশ্যই জানাবেন। এবং আজকের ভিডিওর ব্যাপারে কোনো মন্তব্য থাকলে অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।